আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, যার বিষয় কোড 124। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে করোনার এই কঠিন সময়টা তোমরা ধৈর্য ধরে দিনাতিপাত করছো। আমি জানি তোমাদের সবার খুব কষ্টে আছো, কারণ তোমরা ক্লাসরুমগুলো পাচ্ছ না, তোমাদের কলেজকে মিস করছো, বন্ধু বান্ধবকে মিস করছো। কিন্তু তারপর বলবো, সবাই ধৈর্য ধরে আমরা করোনার এই দ্বিতীয় ঢেউকেও আশা করছি আগের মতো আল্লাহর অশেষ কৃপায় কি বলে এটাকে, এই কঠিন সময়টা পার করব। যাই হোক, আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের আজকের আলোচিত অধ্যায় হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করছি। আজকের এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি হাফিজা সুলতানা কেয়া, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের যে অধ্যায়, দ্যাট ইজ মূল্যবোধ অধ্যায়, এই অধ্যায়ের থেকে আমরা যা শিখন ফল বা লার্নিং আউটকাম এই আজকের অধ্যায় থেকে জানবো, আজকে যতটুকু আলোচনা করব তার থেকে জানবো। মূল্যবোধের ধারণা এটা ব্যাখ্যা করতে পারবো, তোমরা পারবে সবাই, এবং প্রধান প্রধান যে মূল্যবোধগুলো আছে আমাদের, সেই মূল্যবোধ সমূহ বর্ণনা করতে পারবে বা বুঝতে পারবে। ঠিক আছে, আজকের অধ্যায় শেষে আমরা এই দুটো জানবো। এই মূল্যবোধ অধ্যায়ের আরো কিছু শিখন ফল আছে, আমরা যখন নেক্সট ক্লাসে করবো সেই ক্লাসের শিখন ফলগুলো আমরা বলে দিব। তো যাই হোক, আমরা কি শিখবো, মূল্যবোধ কি সেটা বুঝবো, বা এটা ধারণা ব্যাখ্যা করতে পারবো, বা এটা আমরা রিয়ালাইজ করতে পারবো মূল্যবোধটা কি। আর যে মেইন কিছু মূল্যবোধ বা ভ্যালুস আছে সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। প্রথমে একটু দেখি মূল্যবোধ কি। আসলে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম মনোভাব কাকে বলে, মনে আছে নিশ্চয়ই। মনোভাব জেনেছিলাম, আমরা বদ্ধমূল ধারণা জেনেছিলাম। তো ওখানে আমরা মূল্যবোধে কি বলেছিলাম, মনোভাবে কি বলেছিলাম, ব্যক্তির মনোভাব হলো কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার পূর্ব প্রস্তুতি। আর কতগুলো মনোভাবের সমন্বয়ে সমাজের বিভিন্ন বিষয়, যেমন ধর্ম, রাজনীতি, এসব সম্পর্কে আমাদের মধ্যে অপেক্ষাকৃত স্থায়ী একটা বিশ্বাস গড়ে ওঠে। এ ধরনের বিশ্বাসই হলো মূল্যবোধ। তাহলে আসলে বলা যায় মূল্যবোধ হচ্ছে কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস। আর মনোভাব হচ্ছে ব্যক্তির কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার একটা পূর্ব প্রস্তুতি। ঠিক আছে, মনোভাব হচ্ছে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার পূর্ব প্রস্তুতি, বিপক্ষে থাকার বা যাবার, যেটা বলো থাকার পূর্ব প্রস্তুতি। আর মূল্যবোধ হচ্ছে কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস। যেমন ন্যায় নীতি, এটি কি, ন্যায় নীতি সম্পর্কে আমাদের কিন্তু একটা স্থায়ী বিশ্বাস থাকে যে আমি এই এই নিয়ম মানবো। সততা, ধর্মীয়, রাজনৈতিক, এই জিনিসগুলো হচ্ছে মূল্যবোধ, এবং এগুলো কিন্তু স্থায়ী। মূল্যবোধ অপেক্ষাকৃত স্থায়ী হলেও অনেক সময় এটি পরিবর্তন হয়ে থাকে। মনোভাব কিন্তু দ্রুত পরিবর্তন হয়, মূল্যবোধ দ্রুত পরিবর্তন হয় না, এটি স্থায়ী, কিন্তু কোনো কোনো সময় এটি চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু দেখি বিভিন্ন মনোবিজ্ঞানীরা বা বিভিন্ন বিজ্ঞানীরা যারা এই মূল্যবোধ সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো আমরা একটু বিশ্লেষণ করি। দেখো, উইলিয়াম সার্জেন্টের মতে মূল্যবোধ হলো প্রত্যাশা ও পছন্দের কাছাকাছি এ ধরনের একটা অনুভূতি। উনি খুব সহজেই বলেছেন প্রত্যাশা এবং পছন্দ এর কাছাকাছি একটা ধরনের অনুভূতি, সেটি হচ্ছে মূল্যবোধ। রকিস 1973 সালে, রকিস একজন অনেক, দেখবা যে মনোবিজ্ঞান অনেকেই রকিস অনেক সংজ্ঞা দিয়েছেন। উনি মূল্যবোধ সম্পর্কে বলেছেন মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা। জ্ঞানের সাথে আন্তরিক দায়বদ্ধতা। আমি যখন একটা জিনিস জানবো, আমি সেই জ্ঞানের সঙ্গে আমার
আন্তরিক একটা দায়বদ্ধতা থাকবে, মানে দ্যাট মিনস ওই সম্পর্কে আমার একটা দায়বদ্ধতা কাজ করবে, তখন সেটা হয়ে যাচ্ছে মূল্যবোধ। যেমন আমার যে ধর্মের সঙ্গে একটা দায়বদ্ধতা থাকে, আমি যে ধর্মের সম্পর্কে খুব ভালো জানি, তখন কিন্তু আমার ধর্মকে রক্ষা করার বা এই সম্পর্কে বিশ্বাস তৈরি করার একটা দায়বদ্ধতা থাকে, যে আমাকে এটা রক্ষা করতে হবে। উনি ওই অ্যাঙ্গেলে বলেছেন মূল্যবোধ হলো জ্ঞানের সঙ্গে আন্তরিক দায়বদ্ধতা। এরপরে দেখি আমরা সমাজবিজ্ঞানী গ্রিন এর মতে মূল্যবোধ হচ্ছে তুলনামূলকভাবে স্থায়ী সচেতনতা, যা আবেগের নিকটস্থ অবস্থা, লক্ষ্য, ধারণা বা ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়। ঠিক আছে, আমরা তারপরে দেখি তোমাদের বইতে আসলে সংজ্ঞাগুলো আছে, আসলে মোটামুটি দেখা যায় সব সংজ্ঞাই একই রকম। স্কেফার 1983 সালে উনি বলেছেন মতে মূল্যবোধ হলো ভালো মন্দ, সঠিক বা বেঠিক এবং কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিদ্যমান ধারণা। ওনার সংজ্ঞাটা কিন্তু একটু সহজ, মানে দ্যাট মিনস কোনো একটা বিষয়ের ভালো মন্দ, সঠিক বেঠিক এবং তুমি একটা কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত এই বিষয় সম্পর্কে সমাজের যে একটা বিদ্যমান, যে মানে দ্যাট মিনস সমাজে এক্সিস্টিং যেটা ধারণা, সেটাকে উনি মূল্যবোধ বলে মনে করেছেন। আমার সংস্কৃতিকে আমি কিভাবে রক্ষা করবো করবো, আমার একটা নিজস্ব ধারণা আছে, এই যে বিদ্যমান আমার যেটা চলে আছে, যুগ যুগ ধরে দেখে আসছি যে আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, কারণ আমি দেখে আসছি এবং আমরা কিন্তু ওইভাবেই তৈরি হয়ে আসছি, তাহলে কি ওই মূল্যবোধ কিন্তু যে আমাকে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোট বাচ্চাদেরকে আমাদের স্নেহ করতে হবে, এটা কিন্তু আমার একদিনের বিশ্বাস না, এটা আমাদের একটা অনেক কয়েক যুগের একটা ইতিহাস। এবং ওইভাবে আমার মধ্যে বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে বড়দের দেখলে আমরা তাকে শ্রদ্ধা করবো বা তাকে সালাম দিব, এইগুলো হচ্ছে মূল্যবোধ। মান, নেক্সট আমরা আরেকটা সংজ্ঞা দেখি। মান ও তার সঙ্গীদের মতে মূল্যবোধ হলো ব্যক্তিত্বের এমন বৈশিষ্ট্য যার দ্বারা ব্যক্তি স্বতন্ত্রভাবে কোনটি গুরুত্বপূর্ণ বা ভালো তা নির্ধারণ করে। সুতরাং বলা যায় অন্য একটি কৃষ্টির সদস্যদের মধ্যে বিদ্যমান অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ, যা আচরণ ও মনোভাবকে প্রভাবিত করে, যার ভালো মন্দ দিক রয়েছে এবং যা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত হতে পারে। আমরা এই একটা সংজ্ঞা দিয়ে পুরা মূল্যবোধটাকে, মানে মূল্যবোধের সংজ্ঞাকে বিশ্লেষণ করতে পারি। এই লাস্টের যে সংজ্ঞা, সুতরাং বলা যায় মূল্যবোধ হলো কোনো একটি কৃষ্টির সদস্যদের মধ্যে, আমি যদি আমার বাঙালি কৃষ্টি বলি, এই কৃষ্টির সদস্যদের মধ্যে বিদ্যমান মানে আছে অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই বিশ্বাসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলছি যে আমরা আমাদের ধর্মে বা আমাদের যে ধর্মই হোক, কি হোক একটা বিশ্বাস যে আমি আমার সিনিয়র কাউকে দেখলে সালাম দিব, তাহলে এটা আমাদের সমাজে কিন্তু বিদ্যমান এবং এই বিদ্যমানটা কি স্থায়ী বিশ্বাস, এবং সেটা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি শিখেছি যে বড়দের দেখলে সালাম দিতে হয়, এবং যা আচরণ ও মনোভাবকে প্রভাবিত করে, এবং এটা কিন্তু আমার আচরণকেও এবং মনোভাবকেও প্রভাবিত করেছে যে হ্যাঁ ঠিক আছে, সেটা করতে হবে আমার, এবং যার কি আছে ভালো মন্দ দিক রয়েছে এবং সেটা কিন্তু ভালো আছে, আমরা ভালো দিকটা দিয়ে এটা করছি, যে মন্দ দিক রয়েছে করি না, তখন সেটা মন্দ দিক রয়েছে, এবং যা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত হতে পারে। এখন আমরা যদি একটু যাই মূল্যবোধের কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা একটু দেখি। এর কি হয়, আমরা কিন্তু দেখলাম যে মূল্যবোধ আসলে এক ধরনের বিশ্বাস। তাহলে আমরা প্রথমে যে সংজ্ঞাটা দেখি, সংজ্ঞা না বৈশিষ্ট্য যদি বিশ্লেষণ করি, মূল্যবোধ হলো এক ধরনের আদর্শ যার সাথে সম্পর্কিত বিশ্বাস, যার সাথে সম্পর্কিত যার সাথে বিশ্বাস সম্পর্কিত। আমরা এখানে একটু করতে পারি, এটা হলো যার সাথে বিশ্বাস সম্পর্কিত, এই জিনিসটা বোধহয় আমি একটু করেছি, আমরা এটাকে দেখেন যার সাথে বিশ্বাস সম্পর্কিত। আচ্ছা আমরা একটু দেখি, তাহলে কি হচ্ছে, মূল্যবোধ হলো এক ধরনের আদর্শ যার সাথে বিশ্বাস সম্পর্কিত। মূল্যবোধ কিন্তু হয় সংখ্যায় সীমিত, মনোভাব কিন্তু কি, মনোভাব কিন্তু অসংখ্য, মানে কি এটা অল্প সংখ্যক না, মূল্যবোধ সীমিত, কারণ মূল্যবোধ কিন্তু অল্প, অনেকগুলো মনোভাবের সমন্বয়ে তোমার মূল্যবোধ গঠিত হচ্ছে, তো মনোভাবের সংখ্যা বেশি, আর
মূল্যবোধ সীমিত, কারণ অনেকগুলো মনোভাবের সমন্বয়ে তোমার একটা মূল্যবোধ গঠিত হচ্ছে। তো মূল্যবোধ কিন্তু সংখ্যায় সীমিত। যেমন আমার ধর্মীয় মূল্যবোধ, আমার রাজনৈতিক মূল্যবোধ। তা এখানে রাজনৈতিক মূল্যবোধের মধ্যে অনেক ধরনের মনোভাব মিলাই কিন্তু আমার রাজনৈতিক মূল্যবোধ তৈরি হয়েছে, তাই না? এই জন্য মূল্যবোধ সংখ্যায় কম। মূল্যবোধের সাথে সমাজ বা কৃষ্টি সম্পর্কিত, অবশ্যই, কারণ আমার দেশের মূল্যবোধ একরকম, একটা ইউরোপিয়ান কান্ট্রির মূল্যবোধ আর এক ধরনের। সুতরাং মূল্যবোধের সাথে অবশ্যই সমাজ বা কৃষ্টি অবশ্যই 100% সম্পর্কিত। মূল্যবোধ ব্যক্তি নিজস্ব এবং সামাজিক আচরণকে প্রভাবিত করে। মূল্যবোধ তার নিজস্ব এবং সামাজিক আচরণকেও প্রভাবিত করতে পারে। মূল্যবোধের কি হয়, ভালো মন্দ উভয় দিক রয়েছে। মূল্যবোধ সমাজের চালিকা শক্তি। একটা মূল্যবোধ একটা সমাজকে চালনা করে। কারণ আমাদের আস্তে আস্তে আমাদের মূল্যবোধ কমে যাচ্ছে বলেই আমাদের সমাজে এত অবক্ষয়। আমি সবসময় বলি যে মূল্যবোধ কমে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে পিতা বাবা সন্তানকে মেরে ফেলছে, বা আমরা সবসময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি না, মানে সঠিকভাবে চলাফেরা করতে পারছি না। এতে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটছে বলেই আমাদের দেশে এত সন্ত্রাস বা এত অনিয়ম। তো এই জন্য মূল্যবোধগুলো যদি আমরা ধারণ করতে পারতাম, তাহলে সেটা আমাদের সমাজকে আরো সুন্দরভাবে চালনা করতে পারতো। তাহলে অবশ্যই মূল্যবোধ সমাজের চালিকা শক্তি। মূল্যবোধ সামাজিক সংহতি ও ঐক্য রক্ষা করে, তাই না? কেমন করে? কারণ মূল্যবোধ অবশ্যই তোমার সামাজিক সংহতি, যে সামাজিক ঐক্য, এই জিনিসগুলোকে ধারণ করে। মূল্যবোধ যদি আমাদের ভালো থাকে, আমাদের মূল্যবোধ অবক্ষয় না হয়, এগুলো সমাজের একে অপরের সাথে আমরা অনেক বেশি মিলেমিশে থাকতে পারবো। মূল্যবোধ সহজে পরিবর্তন হয় না, অপেক্ষাকৃত স্থায়ী। আমরা কিন্তু আগে বললাম মনোভাব খুব দ্রুত চেঞ্জ হতে পারে এবং অনেকগুলো মনোভাবের সমন্বয়ে মূল্যবোধ গঠিত, কিন্তু এই জন্য মূল্যবোধ সহজে পরিবর্তন হয় না, কিন্তু কোনো কোনো সময় একটা দীর্ঘ সময় পরে এটা কিছুটা চেঞ্জ হতে পারে। মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত হয়। আর একটা যদি বৈশিষ্ট্য আমরা দেখি, মূল্যবোধ অপেক্ষাকৃত ব্যাপক এবং প্রকল্পিত ধারণা। সমাজবিজ্ঞানী এডওয়ার্ড স্পেনজার 1928 সালে মানুষের আচরণ যথাযথভাবে বিশ্লেষণের জন্য এই মূল্যবোধসমূহকে 6 ভাগে ভাগ করেছেন। আমরা আসলে দেখি তাহলে প্রধান প্রধান যে মূল্যবোধ আমাদের আছে, সেই মূল্যবোধগুলো কি কি, যেটা ভাগ করেছেন কে? সমাজবিজ্ঞানী এডওয়ার্ড স্পেনজার। স্পেনজার, ঠিক আছে? তো উনি এই মূল্যবোধগুলোকে ভাগ করেছেন মানুষের আচরণকে বিশ্লেষণ করে। একটা হচ্ছে তত্ত্বীয় মূল্যবোধ বা থিওরিটিক্যাল ভ্যালুস, একটা হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ বা ইকোনমিক ভ্যালুস, সামাজিক মূল্যবোধ বা সোশ্যাল ভ্যালুস, রাজনৈতিক মূল্যবোধ পলিটিক্যাল ভ্যালুস, নান্দনিক মূল্যবোধ অ্যাস্থেটিক ভ্যালুস এবং ধর্মীয় মূল্যবোধ রিলিজিয়াস ভ্যালুস। আমরা এখন দেখছি তাহলে কি হলো, মূল্যবোধকে আমরা 6 ভাগে ভাগ করলাম। কে ভাগটা করেছেন? সমাজবিজ্ঞানী এডওয়ার্ড স্পেনজার। ঠিক আছে, আমরা তাহলে এখন এই মূল্যবোধগুলো কি কি সেটা একটু দেখি, বা আমরা কিভাবে বুঝবো যে এটা তত্ত্বীয় মূল্যবোধ, বা এই তত্ত্বীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা কেমন হন। তত্ত্বীয় মূল্যবোধের অধিকারী ব্যক্তিগণ সত্য আবিষ্কার ও সৃষ্টিশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী হয়। তারা জ্ঞানীয় মনোভাব গ্রহণ করে অন্যের উপর আধিপত্য বিস্তার করতে চায়। এ ধরনের বিশ্বাসী অধিকারী ব্যক্তিগণ সত্যের পিছনে ছুটে বেড়ায়, নিজের পরিচিতি খুঁজে অন্যদের সাথে তার পার্থক্য করে থাকে। কেউ কেউ ব্যতিক্রমধর্মী ধ্যান ধারণার দিকে ছুটে চলে, যারা প্রবল উৎসাহী হয়, আগ্রহী হয় এবং প্রচন্ড মনোযোগী হয়ে থাকে। এ ধরনের ব্যক্তিদের জ্ঞান অভিজ্ঞতামূলক, তারা গৃহে বন্দি অবস্থা থাকতে চায় না। কি হয়, তাদের সবসময় অজানাকে জানার একটা আগ্রহ থাকে, নতুন নতুন আবিষ্কার করতে আগ্রহী হয়, পরিস্থিতি অনুকূল হলে তারা অনেক সময় নতুন নতুন আবিষ্কারও করে। তাহলে কিন্তু আমরা বলতে পারছি, তাই না? আমরা যে এই যে কিছু পয়েন্ট বললাম, এরা প্রবল উৎসাহী হয়, এরা খুব মনোযোগী থাকে, এরা সবসময় জ্ঞানের পিছনে ছুটে বেড়ায়, অজানাকে জানতে আগ্রহী হয়। তাহলে এই বৈশিষ্ট্য দিয়ে কিন্তু আমরা আমরা যে এই বৈশিষ্ট্যগুলো কারোর মধ্যে দেখি, তাহলে আমরা বলতে পারি সে তত্ত্বীয় মূল্যবোধ সম্পন্ন অধিকারী। এবং কারা সাধারণত এরকম হয়? সাধারণত দার্শনিক, বৈজ্ঞানিক এই শ্রেণীর
অন্তর্ভুক্ত। ঠিক আছে? দার্শনিক যারা তাদের কিন্তু একটা নতুন জিনিস জানার আগ্রহ থাকে, এরা প্রবল এবং তারা কিন্তু প্রচন্ড জ্ঞান সম্পন্ন একজন মানুষ হয়, প্রচুর বিচার বুদ্ধি সম্পন্ন একজন মানুষ হয়ে থাকে। এই জন্য এদেরকে তত্ত্বীয় মূল্যবোধ সম্পন্ন অধিকারী ব্যক্তি বলি। যার মধ্যে খুব সৃজনশীলতা থাকে তারাই তত্ত্বীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। তাহলে একজন লেখকও কিন্তু তত্ত্বীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। নতুন নতুন আবিষ্কার যারাই করতে পারে, যার মধ্যে সৃজনশীলতা বেশি, যার সৃজনশীলতা বেশি তারাই কিন্তু নতুন কিছু আবিষ্কার করতে পারে। তাহলে একজন কিন্তু লেখক তার লেখনীর মাধ্যমে নতুন নতুন কিছু সৃজন করে এবং আমরা সেটা দিয়ে উপকৃত হই। তাহলে তারা কি তত্ত্বীয় মূল্যবোধ সম্পন্ন অধিকারী ব্যক্তি। আচ্ছা, আমরা দেখি নেক্সট হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিগণ কেমন হয় আমরা একটু দেখি। অর্থনৈতিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিগণ জাগতিক প্রয়োজনের দিকে নজর দিয়ে থাকে। তারা ব্যবহার্য জিনিসপত্রের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে। একজন অর্থনৈতিক মূল্যবোধের অধিকারী ব্যক্তি সেই শিক্ষাকে সমর্থন করে যা বাস্তব জীবনে কার্যকরী হয়। ওরা আসলে খুব প্র্যাকটিক্যাল হয় যারা অর্থনৈতিক মূল্যবোধ ব্যক্তি। তারা ব্যক্তিগত জীবনে তারা সম্পদ আহরণে আগ্রহী হয়। তাদের আচরণগুলো হলো অর্থ উপার্জন, সঞ্চয়, ব্যয় এইগুলোর সাথে সম্পর্কিত। ব্যক্তির আর্থিক মূল্যবোধের দ্বারা তার পেশা বা ব্যবসা বাণিজ্য নির্ধারিত হয়ে থাকে। অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তিতে ব্যক্তি তার প্রতিষ্ঠানের উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা নিয়ে থাকে। দ্রব্যসমূহ ভোগের ক্ষেত্রেও ব্যক্তির মূল্যবোধ কাজ করে থাকে। তাহলে আমরা অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা কেমন দেখলাম। তাহলে কি হয়, তারা আসলে জীবনে অর্থ সম্পদ আহরণে বেশি আগ্রহী হয়। তারা চেষ্টা করে কিভাবে একটু সঞ্চয় বেশি করা যাবে। তারপরে এবং এই আর্থিক মূল্যবোধের উপর ভিত্তি করেই সে তার পেশাকেও নির্ধারণ করে। তারপরে যেখানে অর্থ বেশি আছে তার চয়েসটা ওই দিকে চলে যায়। আমরা যেমন দেখলাম তত্ত্বীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা কি হয়, তারা অজানাকে জানার আগ্রহ বোধ করে এবং কি জানো তারা কিন্তু অর্থ পিছনে ছুটে না। তারা যদি অর্থ পিছনে ছুটতো তারা কিন্তু আরো আরো বেশি অর্থ উপার্জন করতে পারতো, কিন্তু তারা সৃজনশীলতার পিছনে খোঁজে। আর অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা তারা তাদের মূল টার্গেট থাকে কিভাবে জীবনে টাকা উপার্জন করা যাবে, সঞ্চয় করা যাবে এবং তার পেশাটাও সে ওইভাবেই নির্ধারণ করে। আমরা দেখলাম তারা কি হয়, সামাজিক মনোভাব অপেক্ষা ধন সম্পদে বেশি আগ্রহী হয়, দেখছো? এবং এদিক থেকে সবার উপর অবস্থান করতে পছন্দ করে। অনেক সময় তারা কি হয়, নৈতিকতাকেও উপেক্ষা করে। কখন অর্থ উপার্জনের প্রতি মনোনিবেশ বেশি করে, মানে নৈতিকতাকেও অনেক সময় বিসর্জন দেয় এবং বিসর্জন দিয়ে তারা অর্থ উপার্জনের দিকে বেশি সচেষ্ট হয়। আমরা অনেক সময় দেখেছি যে অফিস আদালতে অনেকে আছে যে দুর্নীতি করে তারা মানুষকে বিপদে ফেলে টাকা উপার্জন করছে, যেটা কোনো দরকার নেই। আমরা অনেক সময় দেখি যে অফিস আদালতে ফাইলে আটকে রেখে টাকা উপার্জন করছে, সে কাজটা তার নিজের সেই ফাইলটা ছেড়ে দেওয়া, কিন্তু আমরা দেখি যে অনেক সময় তারা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করছে। দেখো এই হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি অধিকারী ব্যক্তিগণ এই কাজগুলো বেশি করে। তারা সবসময় অর্থকেই প্রাধান্য দেয়। আমাদের যে আরো যে ধর্মীয় মূল্যবোধ থাকে, সামাজিক মূল্যবোধ, একটা মানুষের সাথে আমার একটা সম্পর্ক, দীর্ঘদিনের রিলেশন, তারা এইগুলো কোনো কিছুর দিকেই তাকায় না। তারা শুধুমাত্র অর্থের দিকেই মনোনিবেশ বেশি করে। আচ্ছা, আমরা এখন নেক্সট 3 নম্বর দেখি। 3 নম্বর কি ছিল? সামাজিক মূল্যবোধ। বোঝা যায় সামাজিক মূল্যবোধ এরা কেমন হবে। মানুষ খুবই স্বাভাবিক, মানুষ সামাজিক প্রাণী, সে একা থাকতে পারে না, তোমরা জানিস। সময় সমাজের প্রচলিত ধারা থেকেই তার আচার আচরণ গড়ে ওঠে। সামাজিক মূল্যবোধ ব্যক্তির এমন এক ধরনের বিশ্বাস যা তার সামাজিক সম্পর্ক ও পারস্পরিক ক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। সমাজের অন্যদের মঙ্গল কামনা করে, সবাইকে ভালোবাসে এবং নিজের স্বার্থের প্রতি মনোযোগ কম থাকে। তারা সহজেই মানুষের সাথে মিশতে পারে, অপরের সেবায় নিজেকে নিয়োজিত করে তারা আনন্দ পায়। সামাজিক মূল্যবোধের অধিকার ব্যক্তিগণ নিজ স্বার্থের বাইরে গিয়ে অন্য ব্যক্তি বা সমাজের স্বার্থের প্রতি অধিক গুরুত্ব দিয়ে থাকে।
আসলে সামাজিক মূল্যবোধ ব্যক্তিরা দেখবা তোমরা যখন ক্লাস করবে দেখবা কিছু কিছু ছাত্ররা খুব সহজেই সবার সাথে মিশতে পারে। তোমার বন্ধুদের খুব সহজেই ক্লাসে সবার সে খুব প্রিয়। কেন? কারণ সে সামাজিক। যার জন্য সে ক্লাসে সবার সাথে মিশতে পারে। বা কেউ কেউ দেখবা একটু ইন্ট্রোভার্ট টাইপের, সে সবার সাথে সহজে মিশতে পারছে না। বা কারো কোনো বিপদে বলে দৌড়াইয়া যাচ্ছে না। আবার কেউ কেউ দেখবা খুব দ্রুত একজন কোনো সমস্যায় পড়েছে, সে গিয়ে দৌড়ায় চলে গেল, গিয়ে তাকে হেল্প করলো। কারো কোনো বুঝতে প্রবলেম, অনেকে আছে না, ঠিক আছে আমি কেন বলবো, আমারটা আমি রাখবো। দেখবা কোনো কোনো স্টুডেন্ট আছে, তোমাদের বন্ধুরাও আছে, যে খুব সহজেই তোমাকে একটা বিষয় খুব সহজে বুঝাই দিল। তুমি একটা ম্যাথ বুঝছো না, একটা গণিত বুঝতে পারছো না, দেখবে তুমি ওকে জিজ্ঞাসা করবা, ও কিন্তু সহজেই বলবে। আবার দেখবে অনেকে বলছে না, এবং সে সবাই সহজেই মানুষের সাথে মিশতেও পারে, এবং মানুষকে সেবা করার মধ্যে সে আনন্দ পায়। এই কাজটা সে কেন করে? কারণ সে আনন্দ পায় বলেই তোমাকে হেল্প করতে যাচ্ছে। একজন যদি বিপদে পড়েছে, তাকে হসপিটালে নিতে হবে, দেখবার একটা মানুষ রাস্তায় যাচ্ছ, তুমি একটা অ্যাক্সিডেন্ট করলো, দেখবে অনেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তারপর চলে যাবে। কিন্তু দেখবা কেউ কেউ আছে, তারা দ্রুত একটা রিক্সা ডেকে বা গাড়ি ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি করছে, এবং যতক্ষণ না তার আত্মীয়-স্বজনকে খবর দিচ্ছি, সেখান থেকে সরছে না। তবে কি তার মধ্যে এই যে মানুষকে সেবা দেওয়ার একটা কাজ, কাজ করতেছে, ভিতরে কাজ করে, এবং এটা করে সে আনন্দ পায়, নিজেকে উৎসর্গ করেও সে আনন্দ পায়। এরা হচ্ছে সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি। একদম মানুষ উদাহরণ দিয়েছে, পুষ্প যেমন নিজের জন্য ফোটে না, তেমনি সামাজিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিরাও সমাজের ব্যক্তিদের জন্য হয়ে থাকে। পরোপকারের মাধ্যমে এ ধরনের ব্যক্তি আনন্দ লাভ করে। আমরা খুব সহজেই তাহলে যে উদ্দীপক দেখি সামাজিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির কিছু উদ্দীপক আমরা দিয়ে দিই, এই টাইপের, তোমরা নিশ্চয়ই ধরতে পারবে এটা সামাজিক মূল্যবোধ সম্পন্ন মূল্যবোধের কথা বলা হচ্ছে। নেক্সট দেখি আমরা রাজনৈতিক মূল্যবোধ, পলিটিক্যাল ভ্যালুস। আমাদের আমাদের চারপাশে যদি আমরা তাকাই, আমরা নিশ্চয়ই পলিটিক্যাল অনেক মানুষ দেখি, রাজনীতিবিদ দেখি না, দেখি, কিন্তু তাদের যদি তুমি তাদের বিহেভ বা তাদের আচরণগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, দেখবে তাদের মূল্য সাথে এই আমাদের বইয়ের রাজনৈতিক মূল্যবোধের দারুণ মিল। দেখো, যেসব ব্যক্তি ক্ষমতার প্রতি অধিক আকর্ষণ বোধ করে তাদের রাজনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি বলা হয়। তারা সবসময় নিজেদের উচ্চ পদে রাখার চেষ্টায় লিপ্ত থাকে এবং ভালো বক্তব্য রাখতে সচেষ্ট হয়। সবার উপর প্রভাব খাটানোর প্রবণতাও তাদের চরিত্রের একটা উল্লেখযোগ্য দিক। তাদের চাওয়া পাওয়ার মাত্রা অন্যের তুলনায় একটু বেশি হয়ে থাকে। ভগেল এবং স্মিথ দেখেন যে ব্যক্তির মধ্যে জাতিগত মতভেদ রাজনৈতিক মূল্যবোধ জন্ম দেয়। বিভিন্ন রাজনৈতিক দল গঠন হয়ে থাকে রাজনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে। তাহলে রাজনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা কারা হয়ে থাকে? রাজনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করেই কিন্তু তাদের এই যে রাজনৈতিক দলগুলো গঠন হয়ে থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু মূল্যবোধ থাকে তার দলের, এবং সেই মূল্যবোধের অধিকারী ব্যক্তিগণ তারা ওই দলের মনে করে, এবং তাদের যে নীতি ওরা কিন্তু সেইগুলোই ফলো করে। এবং আমরা নরমালি দেখি রাজনৈতিক মূল্যবোধ সম্পর্কে তারা ভালো বক্তৃতা দিতে পারে, তারা কিন্তু মানুষের উপর প্রভাব খাটাতে পারে। কারণ প্রভাব না খাটলে কিন্তু তুমি ভালো নেতা হতে পারবে না। তাদের মধ্যে নেতৃত্বের যে গুণ, সেই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। তাহলে সেটা কি, তার সে আরেকজনের উপর প্রভাব খাটানোর প্রবণতাও তার চরিত্রে দেখা যায়। নেক্সট হচ্ছে নান্দনিক মূল্যবোধ। এটা কোনো কোনো বইতে হয়তো বা সৌন্দর্য মূল্যবোধও লেখা আছে, নান্দনিক মূল্যবোধ বা সৌন্দর্য মূল্যবোধ। নান্দনিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিরা সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে। তারা সৌন্দর্যপ্রিয় ও শিল্পমনা হয়ে থাকে। এরা সুন্দরের পূজারী এবং পৃথিবীকে সুন্দরভাবে দেখে থাকে। সুন্দর জীবনের প্রতি তাদের উৎসাহ ও আগ্রহ থাকে। কোনো বস্তু আকৃতি বা অন্য কোনো গুণ দেখার পূর্বে সৌন্দর্য বা নান্দনিকতা দেখে থাকে, তারপর ভাবে প্রয়োজনের কথা। নান্দনিক নান্দনিক মূল্যবোধের অধিকারী ব্যক্তিগণ আকর্ষণীয় বস্তু খুঁজে পায়। প্রকৃতির সবকিছুতেই তারা সৌন্দর্য খুঁজে বেড়ায়। যেমন চিত্রশিল্পী তার মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির বিভিন্ন উপকরণ দিয়ে ছবি আঁকে, যার মাধ্যমে তার নান্দনিকতা প্রকাশ পায়। কোনো জিনিসকে তারা মনোমুগ্ধকর রূপে উপস্থাপন করে থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো নান্দনিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা কেমন হয়? তারা খুব সৌন্দর্যপ্রিয় হয়।
দেখবে যারা সৌন্দর্য প্রিয় তারা কোনো একটা নর্মাল একটা পুকুরের মধ্যে যে শাপলা ফুল ফুটে আছে সেটাকে আমি একভাবে দেখছি, যারা নান্দনিক মূল্যবোধ ব্যক্তি তারা ওর মধ্যেই কিন্তু অনেক সৌন্দর্য খুঁজে পেয়েছে এবং দেখবে ওইটা দিয়ে তার এত সুন্দর একটা ছবি তুলেছে যে আমার চোখে কিন্তু ওটা পড়েই নেই, আমার বা যারা এই টাইপের না তাদের কিন্তু চোখে পড়বে না, কিন্তু ওর মধ্যে এই সৌন্দর্য সে খুঁজে পাবে। একটা ঘাসের কণার উপরে শিশুবিন্দু পড়লেও যে সৌন্দর্য ফুটে ওঠে সেটা যে সাধারণ যে সামাজিক মূল্যবোধ সম্পন্ন বা সাধারণ মানুষ তার চোখে কিন্তু ওইভাবে ধরা পড়বে না, কিন্তু নান্দনিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির মধ্যে ওই যে ঘাসের উপর শিশির বিন্দু সেটাও চোখে পড়বে। দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা সৌন্দর্যকে খুঁজে পায়, আকর্ষণীয় বস্তু খুঁজে নেয়। তারা কোনো একটা জিনিস দেখার আগে সেই জিনিসটা কি বা তার অন্য কোনো গুণ আছে কিনা, তার আকৃতি কেমন, এটা না দেখে তার ভিতরের সৌন্দর্যটাকে আগে অবলোকন করে। এই জন্য চিত্রশিল্পী কিন্তু কি করে, একটা জিনিসকে দেখে তার মনের মাধুরী মিশিয়ে তারপরে সেটাকে রঙিন করে ফেলে। তার আমরা কিন্তু নান্দনিক মূল্যবোধ ব্যক্তিরা কি হয়, তারা অনেক সৌন্দর্য প্রিয় হয়, সুন্দরের পূজারী হয়, এটা খুবই সহজে আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব ধর্মীয় মূল্যবোধ। এটাও আমরা মনে হয় বোঝা সহজ একটা সম্পূর্ণ বোঝা। যারা ধর্মদর্শন দ্বারা প্রভাবিত তারা এই মূল্যবোধের অধিকারী হয়ে থাকে। তাদের মধ্যে একাত্মতা থাকে, কি থাকে, নিয়ম ও নিষ্ঠা, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়, নিয়ম মেনে চলে, ধর্মীয় অনুশাসন মেনে চলে। এটা হচ্ছে মূল কথা। ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং সৃষ্টিকর্তার নির্দেশ জীবনের প্রতিটি পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করে। ধার্মিক ব্যক্তি প্রতিটি ঘটনার মধ্যে সৃষ্টিকর্তার প্রভাব খুঁজে পায়। আসলে ধর্মীয় মূল্যবোধ ব্যক্তিরা ধর্মকে খুব প্রাধান্য দেয়, যার যে ধর্ম এবং তার সেই ধর্মের যে অনুশাসন সেই অনুশাসনগুলো তারা মেনে চলে এবং প্রত্যেকটা জীবনের প্রতিটি পর্যায়ে সেই সৃষ্টিকর্তার নির্দেশটাকে মেনে চলার তারা আপ্রাণ চেষ্টা করে। আমাদের চারপাশে আমরা অসংখ্য ধর্মীয় মূল্যবোধ ব্যক্তি দেখি যারা ধর্ম দর্শন দ্বারাই প্রভাবিত হয়। এটাই ছিল আজকে তোমাদের মূল কথা। মূল্যবোধ, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধ যে ৬টি মূল্যবোধ আছে বিভিন্ন ব্যক্তি আচরণের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। মানুষের আচরণ যথাযথ বিশ্লেষণের জন্য আমরা সমাজবিজ্ঞানী রোড যে মূল্যবোধগুলোকে ভাগ করেছে সেটা ৬ ভাগে ভাগ করা হয়েছে। আমি সেই ৬টি ভাগ ডিটেলস বর্ণনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কিভাবে মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা খুঁজে পাবো। তার মানে আমরা যদি কোনো উদ্দীপক দেখি এবং এই উদ্দীপকের মধ্যে আমরা এই জিনিসগুলো একটু বলে দিই, প্রত্যেকটা মূল্যবোধের যে বৈশিষ্ট্যগুলো আছে বা এই থাকলে এই মূল্যবোধ সম্পন্ন হয়, এই বৈশিষ্ট্যগুলো দিয়েই আমরা উদ্দীপকটাকে ধরতে পারবো। ক্লাসে থাকলে হয়তো বা আমরা একটা প্রশ্ন করতে পারতাম, প্রশ্ন করে দেখতাম যে সে কোন মূল্যবোধের অধিকারী ব্যক্তি, তাহলে তোমার আরো হয়তো বোঝার সুবিধা হতো। যাই হোক, তোমরা সবাই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি মূল্যবোধ সম্পন্ন ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে বা তারা এমন হয় এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে, তাহলে খুব সহজেই ধরতে পারবে। এটা খুব সহজ একটা অধ্যায়। আমার ধারণা তোমরা অবশ্যই বাসায় একটু পড়াশোনা করলে এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে থাকো। বাড়ির বাহিরে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বারে বারে হাত ধোয়ার চেষ্টা করবে, কারণ আমরা এই করোনাকে শীতকালে আসছে, করোনা আবার একটু বেশি প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সুতরাং আমরা এই দুইটা শীতকালে মাস দুটা খুব সাবধানে থাকবো এবং পরিবারের সবাইকে সাবধানে থাকতে বলবো। তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা তোমাদের সমাজটাকে এগিয়ে নেবে। সমাজ এগিয়ে নেওয়ার জন্য প্রথম কিন্তু তোমার পরিবার থেকেই শুরু করতে হবে। সুতরাং তোমার পরিবারের মধ্যে সচেতনতা তোমাকেই বাড়াতে হবে এবং তোমার পরিবার যদি সচেতন হয় তখন দেখবে সমাজও সচেতন হবে, সমাজ সচেতন হলে দেশও সচেতন হবে এবং আলটিমেটলি সেটার প্রভাব আমরা আমাদের দেশে পাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।